হয়েছে, সেই বৈঠকে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যে আলোচনা হয়েছিল, যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া আদেশ এরকম একটি মানে আদেশের মতো আসবে, যেখান থেকে একটা গণভোটের বিষয়ে একটা জায়গা হবে এবং সেই গণভোটের সিদ্ধান্তের দুটো ক্ষমতা গণভোটের মধ্যে দিয়ে জনগণ আগামী পার্লামেন্টকে দেবেন। তার আগে গণভোটের মধ্য দিয়ে এই যে জুলাই সনদটা যেটা হচ্ছে সেটা জনগণ একভাবে অনুমোদন করবেন হ্যাঁ না ভোট মধ্য দিয়ে। এবং এই জুলাই জাতীয় সনদের মধ্যে ঐকমত্যের অংশ আছে, ভিন্নমতের অংশ আছে, এবং সেই বিষয়ে নানান আলোচনার পরে এটা মোটামুটি একটা জায়গা তৈরি হয়েছিল যে ভিন্নমতের অংশ বাস্তবায়নের পদ্ধতিগত দিকটা হচ্ছে যে ভিন্নমত গুলো যারা যারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন তারা সেগুলো তাদের ইস্তেহারে কিংবা ম্যানিফেস্টোতে উল্লেখ করবেন, এবং যে দল জনগণ কর্তৃক বিজয়ী হবে অথবা সংখ্যাগরিষ্ঠতা পাবে তারা যখন পার্লামেন্টে যাবেন সেই পার্লামেন্টে তাদের প্রস্তাবটা হয়তো প্রাধান্য পাবে। যদি কেউ 2/3 সংখ্যাগরিষ্ঠতা না পায় তখন পার্লামেন্টে সেটা আলাপ আলোচনার মধ্য দিয়ে যতদূর যায় সেখানে যাবে। আর ঐকমত্য অংশ তো সবার জন্যই ওটা প্রযোজ্য, সকলীয় অঙ্গীকারাবদ্ধ। কিন্তু এই জুলাই সনদটা এক ধরনের আইনি বাধ্যবাধকতা পাবে আগামী আইনসভার জন্য যে এটা তারা বাস্তবায়ন করবে। আরেকটা হচ্ছে যে জনগণ জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী সংসদকে কিংবা আইনসভাকে একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার কিংবা সংবিধান তৈরির যে ক্ষমতা মানুষ দেয় সেই জায়গা থেকে একটা মৌলিক সংস্কারের ক্ষমতা দেবে। অর্থাৎ এই জুলাই সনদের ভিত্তিতে আগামী সংসদ মৌলিক সংস্কার করতে পারবে। তারপরেও তো একটা গণভোটের প্রয়োজন হবে মনে হয়। পরেরটা এখানে প্রাসঙ্গিক মানে আপাতত না, পরেরটা তো একটা ওই যদি হয়ও সেটা যেহেতু অনেকগুলো অংশ আছে যে অংশগুলোতে গণভোট করার জন্য বিদ্যমান সংবিধানে একটা অনুচ্ছেদে আছে, কাজে সেই অনুযায়ী সেটা একটা পরবর্তীতে একটা বাধ্যবাধকতার ব্যাপার হবে। সেটা এখানকার আলোচনার খুব জরুরি বিষয় না। মূল আলোচনা হচ্ছে যে মানে এই গণভোট হবে, গণভোট থেকে দুটো ক্ষমতা পার্লামেন্টকে দেওয়া হচ্ছে, একদিকে এই কনস্টিটিউয়েন্ট পাওয়ার, অন্যদিকে সেটা 5 বছরের জন্য ইয়ে চালাবে, আর জুলাই জাতীয় সনদের অনুমোদন হবে। এবং সেখানে যেহেতু ভিন্নমত আছে, ভিন্নমত সহ একটা প্যাকেজ, ভিন্নমত বাস্তবায়নের পদ্ধতিটাও মানে পরিষ্কার করা আছে যে যারা তাদের এই সময় জামাত এখন এখানে এটাতে প্রায় সবাই একমত হয়েছিলেন। এখন একটা বিতর্ক তৈরি হয়েছে যে এই যে আদেশ কিংবা অধ্যাদেশ যেটাই হবে সেইটার আসলে মানে সেটা কিভাবে হবে, আসলে কার মাধ্যমে এটা হবে, যেটা এখন পরবর্তীকালে এনসিপি দাবিনামায় যেটা এসছে, যেটা প্রধান উপদেষ্টার বিশেষ আদেশে হবে, সেইটার সোর্স অফ পাওয়ার কি, আর এই আদেশের ক্ষেত্রে আমাদের যে অবস্থানটা ছিল সেখানে আমরা একটা জায়গা বলার চেষ্টা করেছিলাম যে একটা পদ্ধতিগত দিক হচ্ছে যে আপনি বিপ্লবী একটা ডিক্রির দিকে যেতে পারেন, অর্থাৎ সেই সময় সংবিধান আপনি হয় বাতিল করে দেন অথবা স্থগিত করে দেন, তারপরে একটা বিপ্লবী ডিক্রির মাধ্যমে আপনি দেশ পরিচালনা করতে পারেন। আরেকটা হচ্ছে না, আপনি সংবিধানের কাঠামোর মধ্যেই আপনি দেশ পরিচালনা করছেন। আমরা যে পথে গিয়েছি সেটা মানে 5 থেকে 8 তারিখের মধ্যে, বিশেষত 6, 7, 8 এই 3 দিনের মধ্যে আলোচনার ভিত্তিতে তো তারা গিয়েছেন। যারা এই আলোচনা করেছেন তার সাথে এনসিপির এখন যারা নেতৃত্ব তারা যেহেতু সেখানে যুক্ত ছিলেন এবং তারাই মন্ত্রিসভা মানে উপদেষ্টা পরিষদে গিয়েছিলেন, তারা সেটা ভালো জানেন। যারা আমরা অভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজনৈতিক দল ছিলাম, আমাদের অনেকের সাথে কিন্তু সেই প্রক্রিয়া আমরা যুক্ত ছিলাম না, আমাদের সাথে আলোচনাটাও ঠিক মতো হয়নি। ফলে আমাদের মতামত যে পথে হোক না কেন সেটা তখন আমাদের জানানোর সুযোগ ছিল না, কিন্তু আমরা সেটা মেনে নিয়েছি যেহেতু একটা গণতান্ত্রিক উত্তরণের দিকে আমাদের আগ্রহের জায়গা ছিল। তো যে পথে যাওয়া হয়েছে সেটা হচ্ছে যে যেহেতু একটা বিশেষ পরিস্থিতি উদ্ভূত হয়েছে, এই পরিস্থিতিকে ব্যাখ্যা করা যাচ্ছে না সংবিধানের লিখিত মানে অবস্থান দ্বারা, সেই ক্ষেত্রে এই বিশেষ পরিস্থিতি ব্যাখ্যা করার জন্যই সাধারণত ওই 106 অনুচ্ছেদটা রাখাই হয়েছে এটার জন্য, যে এমন এক পরিস্থিতি যদি উদ্ভূত হয় যেটা সংবিধানের লিখিত বয়ান দিয়ে ব্যাখ্যা করা যায় না, তখন আপনি 106-এর মাধ্যমে আদালতে যেতে পারেন। আদালত কোনো বিষয়ে আপনাকে একটা পরামর্শ দিলে সেই পথেই হেঁটেছে। তাহলে তার মাঝখানে যেটা দাঁড়াচ্ছে যে পথটা নেওয়া হয়েছে সেটা একদিকে যেমন একটা বিশেষ
পরিস্থিতিকেও এক স্বীকৃতি দেয়, অন্যদিকে আপনি ওইটার মাধ্যমে আবার এক ধরনের সংবিধানকেও সাথে নিয়েছেন। ফলে আপনি এই যে বিশেষ অবস্থাটা, সেইটার ধারাবাহিকতাতেই আপনার এই আদেশ অধ্যাদেশ জায়গাটা তৈরি হতে পারে এবং তার ভিত্তিতে গণভোট এবং আগামী পার্লামেন্টে মানে পুরো সংস্কারটা করা এবং সেটার মধ্য দিয়ে আমাদের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আসল প্রত্যয়। তো সেই জায়গাটাতে মৌখিকভাবে একমত, আমি শেষ করে ফেলছি, মৌখিকভাবে একমত হয়েছিল, কিন্তু এটার যে লিখিত রূপটা কি হবে সেই বিষয়ে তখনও আর শেষের সময় ছিল না। ফলে লিখিত রূপটা তৈরি করার বিষয়ে তারা মানে সরকারকে একটা জানাবেন। আমি ব্যক্তিগতভাবে আমি যদি বলি, আমি শেষ পর্যন্ত যেখানে উপস্থিত ছিলাম আমাদের পক্ষ থেকে আমি দাঁড়িয়ে বলেছিলাম যে এটা নিয়ে আলোচনা করার যদি প্রয়োজন পড়ে তাহলে সেটা যাতে আমরা করতে পারি, সে কারণে আজকেই কমিশন শেষ হয়ে গেল এইরকম জায়গাটা যাতে না থাকে। এবং পরবর্তীকালে আরো আলাপ আলোচনা হয়েছে এবং সেই ধারাবাহিকতাতেই 15 দিন সময় কিন্তু বর্ধিত হয়েছে। ফলে এটা আলোচনার সুযোগটা ছিল। এখন এই জায়গাতে ধরেন জামায়াতে ইসলামী, এখন আপনি যে প্রশ্ন করেছেন আমি আসলে উত্তর দেওয়ার আগে এত প্রেক্ষাপট, আমি আবারও আসবো, আমি প্রশ্নটার উত্তর দেব, আমি এই জায়গায় আসবো। আমি একটু রতন ভাই আপনার কাছে জানতে চাই নাহিদ ইসলামের স্ট্যাটাসটা নিয়ে আমি আপনাকে একটু জানতে চাই। নাহিদ ইসলাম বলেছেন যে আমরা এই ধরনের মৌলিক সংস্কার এবং বৃহত্তর জাতীয় ঐক্যের ভিত্তিতে জুলাই সনদের আইনি কাঠামো তৈরি করার জন্য একটা আন্দোলন গড়ে তুলতে চেয়েছিলাম, কিন্তু জামায়াত এবং তার সহযোগীরা এটা চিন্তাই করেছে, তারা এটা পিআর ইস্যুর মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছে এবং এটাকে তাদের ক্ষুদ্র দলীয় স্বার্থ উদ্ধারের জন্য দর কষাকষির একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। এই মন্তব্যের ফলে কি জামাতের সাথে এনসিপির একটা দূরত্বটা স্পষ্ট হলো, না এনসিপি তার অবস্থানটা খুব জোরালোভাবে রাজনীতির মাঠে দেখাতে পারলো? এর মধ্যে একটা হতাশা বেরিয়ে আসছে যে এনসিপি জামাতের উপর অনেক বেশি ভরসা করেছিল, অথবা জামাত এনসিপিকে অনেক বেশি অভয় দিয়েছিল। সেক্ষেত্রে জামাত তার নিজের পথে হেঁটেছে এবং পথের মাঝখানে এনসিপিকে ছেড়ে চলে গেছে। এটি একটা হতাশা যে জামাত নিজের মতো করে কাজ করলো, করার কথা ছিল সমস্ত ইস্যু নিয়ে, তারা শুধুমাত্র পিআর নিয়েই থাকলো। এটা হলো, আমি বলবো যে অনেক সময় একসঙ্গে চলতে গিয়ে যখন কেউ কাউকে ফেলে চলে যায়, তখনই যাকে ফেলে যে এগিয়ে যায়, পড়ে থাকা মানুষরা অনেক সময় হতাশা ব্যক্ত করে, সেই হতাশার একটা রূপ দেখলাম। ফলে রাজনীতিতে এরকম হয়, জোটবদ্ধ আন্দোলনেও এরকম হয়, জোট ভাঙে, জোট গড়ে, যে উদ্দেশ্যে জোট গঠিত হয় সে উদ্দেশ্য বাস্তবায়নের আগে কেউ আবার হয় প্রলোভনের হাতছানিতে, অথবা ভয়ে, অথবা নিজেদের মধ্যে বিরক্তির কারণে এই বিচ্ছেদগুলো ঘটে। এরকম জোটবদ্ধ আন্দোলন অনেক কিছু হয়। ফলে এটাকে আমরা মনে করি এটা রাজনৈতিক আন্দোলনের একটা বিষয়। 2 দিন পরে আবার তাদের কাছাকাছিও আসতে পারেন, অথবা এটা চিরস্থায়ী দূরত্বের মধ্যেও চলে যেতে পারে। এটা গতির মধ্যে আমাদের এটা দেখতে হবে। কিন্তু প্রশ্ন যেটা এই জায়গায় আসছে যে সংস্কারের যে কথাগুলো এসেছিল, সেই সংস্কারের লক্ষ্য থেকেই তো ঐক্যমত্য কমিশন। সংস্কারের প্রশ্নে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের নিজস্ব কিছু ভাবনা আছে, সেই ভাবনাটাকে কিভাবে বাস্তবায়ন করবে তাদের কিছু কর্মকৌশলও আছে। সেটা নিয়ে দফায় দফায় আলোচনা হয়ে শেষ পর্যন্ত 84টা পয়েন্টে তারা ঠিক করেছিলেন। এর মধ্যে প্রায় 19টা ছিল সংবিধান সংক্রান্ত, তারপর আরও অন্যান্য বিষয়গুলো ছিল, এগুলো আমরা সব জানি। সেখানে একটা বিষয় তো একটা জেন্টলম্যান এগ্রিমেন্টের মতো তো অনেক কিছু থাকে আলোচনায়, যে বিষয়গুলোতে আমরা ঐক্যমত পোষণ করলাম সেগুলো ঐক্যমত্য কমিশনে যাবে। যে বিষয়ে আমাদের চূড়ান্ত বিরোধ আছে সেগুলো কি ঐক্যমত্য কমিশন একমত হয়েছে বলে ধরে নেবেন? যে বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে সে বিষয়ে তারা যদি কেউ বলে যে আমি তো এটা নোট অফ ডিসেন্ট দিয়েছি, ফলে এটা পালন করার বাধ্যবাধকতা আমার নেই, তাহলে সেটাও কি তাহলে মূল প্যাকেজে যাবে? কিন্তু দেখেন ওই সনদের অঙ্গীকার নেওয়ার প্রথম জায়গায় বলা হলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করব। তো এটা তো এখন প্রশ্ন আসে, আমার তো ভাই রাষ্ট্রীয় মূলনীতি নিয়ে ওখানে আমার বিরোধ আছে, আমার তো অনেকগুলো প্রশ্নের নোট অফ ডিসেন্ট আছে, তাহলে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করবো এটা যদি আমি লিখি, তাহলে হয় আমি এই মানসিকতা থেকে লিখলাম যে যা লিখছি বাস্তবায়ন করলেই কি না করলেই কি, এটা একটা জাস্ট কাগজ, এইভাবে এটাকে দেখা, অথবা আমি কোনো না কোনোভাবে চাপে পড়ে এখানে স্বাক্ষর করা, অথবা এটা এরকম হতে পারে যে আমরা ঠিক আছে পরে দেখা যাবে, পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেব। এই তিনটাই কিন্তু কোনো ভালো পদক্ষেপ নয়। যে কারণে দেখুন, ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি, স্বাক্ষর করার পরেও জুলাই আন্দোলনের আহত যোদ্ধাদের দাবির মুখে, চাপের মুখেও কিন্তু আর একটা জিনিস সংযোজিত হয়েছে। তাহলে শেষ করার পরেও তাহলে সর্বশেষ আছে, তাহলে তারপরে কি পুনশ্চ আছে, তারপরে কি বিশেষ দ্রষ্টব্য আছে, এরকম কি থাকবে? তাহলে কোথায় শেষটা হবে, কোথায় স্বাক্ষরটা করবো কোথায়?
এই বিষয়গুলো নিয়ে কিন্তু বিতর্কটা ছিল। সেই বিতর্ক আমি একটু আসবো। আমি একটু শান্তনু আপনার কাছে জানতে চাই, এই যে জামাত যে আন্দোলনটা করছে এটাকে নাহিদ ইসলাম বলছে যে রাজনৈতিক প্রতারণা। আপনার মনে হয় যে জুলাই সনদ স্বাক্ষরের পরে জামাত মানে স্বাক্ষর করলো, এরপরে এনসিপি এখনো স্বাক্ষর করেনি, এই জামাতের স্বাক্ষরের ফলে এই দুইটা দলের ভিতরে একটা মানে অনৈক্য বা বিরোধ তৈরি হলো? দেখেন, এটা স্পষ্ট হবে জামায়াতের নেতাদের দু একটা বক্তব্য দেখলে। এই কয়েকদিনের মধ্যেই ঢাকা ট্রিবিউনের একটা রিপোর্টের হেডলাইন হচ্ছে আইনি ভিত্তি না দিলে জুলাই সনদের স্বাক্ষর করবে না জামায়াত। জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, এটা হচ্ছে শিরোনাম। চ্যানেল আই অনলাইনের একটা রিপোর্টের শিরোনাম এরকম যে জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে সরকারের বিরুদ্ধে মামলা করবে জামায়াত ইসলামী, এটাও বলেছেন নায়েবে আমির। আজকে জামাতের একজন নেতা বলেছেন যে যদি আইনি ভিত্তিটা না পায় সেক্ষেত্রে তারা স্বাক্ষরটা প্রত্যাহার করে নেবে। এখন এই যে কথাটা শুরুর দিকে, এই যে জামায়াত স্বাক্ষর বলছে কোন মাপের নেতা, কারণ সেক্রেটারি জেনারেল বলেছে, ছিল ওকে, এই যে জামায়াতের শীর্ষ নেতারা স্বাক্ষর করবে না বলে যে স্ট্যান্ডটা নিল, এনসিপিও তো এরকম একটা স্ট্যান্ড নিল যে তারাও স্বাক্ষর করবে না, ফলে তারা একটা জোর পেয়েছিল। এবং এটা যে কোনো রকম আন্ডারস্ট্যান্ডিং ছাড়াই হয়েছে এরকম মনে হয় না এখন নাহিদের কথা শোনার পরে। নাহিদের কথা শোনার পরে মনে হচ্ছে জামায়াত ইসলাম এনসিপিকে তাদের মতো করে ব্যবহার করতে চেয়েছিল, তাদের জোটে তাদের মতো করে নিতে চেয়েছিল, কিন্তু এনসিপির যতগুলা মিটিংয়ের আলোচনার বিষয়বস্তু সংবাদ মাধ্যমে এসছে বা তাদের নেতাদের সঙ্গে কথা বলে আমরা যতটুকু বুঝেছি, তার মধ্যে খুব কম সংখ্যক নেতা জামাতের সঙ্গে জোটের পক্ষে ছিল, কিছু সংখ্যক নেতা বিএনপির সঙ্গে জোটের পক্ষে ছিল, কিন্তু মেজরিটি সংখ্যক কোনো এই দুইটা দলের কারোর সঙ্গে জোটে না যাওয়ার পক্ষে ছিল। তো জামায়াত ইসলাম যখন দেখেছে যে তাদের সঙ্গে এই তরুণদের দলটিকে জোটবদ্ধ করে তাদের কথা মতো চালাতে পারছে না, তখন জামায়াত এনসিপির প্রতি তাদের যে ভরসাটা ছিল, তাদেরকে কাছে নেওয়ার যে আকাঙ্ক্ষাটা ছিল, সেখান থেকে নিজেদের গুটিয়ে নিয়েছে। এবং ওই যে তাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং ছিল, তারা উভয় স্বাক্ষর না করে সরকারের উপর একটা চাপ প্রয়োগ করবে বা বিএনপি বা অন্যান্য যে সব দল স্বাক্ষর করতে চায় এই অবস্থায় তাদের প্রতি চাপ প্রয়োগ করবে, সেখানে হোঁচট খেয়েছে। তার ভিত্তিতে খুব ন্যায়সঙ্গতভাবে নাহিদ আজকে বলেছেন জামায়াত সুচিন্তিত প্রতারণা এটা তাদের। এবং এই তরুণদের দল, তরুণ নেতারা জামায়াতের অতীত ইতিহাস বিশ্লেষণ না করবার কারণে এই খুব অল্প সময়ের মধ্যেই হোঁচটটা খেয়ে গেল। জামায়াতের রাজনীতিই হচ্ছে জামায়াত কখনো কারো না, স্বার্থ ফুরলেই বাই বাই। আপনি একদম এই দলটা রাজনীতি করবার অনুমতি বাংলাদেশে পাওয়ার পর থেকে, সেই শেখ মুজিব হত্যাকাণ্ডের পরে জিয়াউর রহমানের সময় যখন রাজনীতি করার সুযোগ পেল, সেই জামায়াত ইসলাম 1986 সালের নির্বাচনে এসে যখন সবাই নির্বাচন বয়কট করার সিদ্ধান্ত হলো, সেই জামায়াত ইসলাম এরশাদকে বৈধতা দিতে হাসিনার সঙ্গে নির্বাচনে গেল। 95 সনে এই জামায়াত ইসলাম এক বাক্যে বলে দেয়, জানলেও মনে করিয়ে দিতে হবে, 95 সালে বিএনপিকে ছেড়ে আওয়ামী লীগের সঙ্গে হাত মিলালো এবং বিএনপিকে নাস্তানাবুদ করলো আন্দোলন করে। 2001 সালে এসে সেই জামাত আবার বিএনপির সঙ্গে জোট করলো, ইলেকশনে করলো, সরকারে গেল, মন্ত্রী হলো। 111 আসার পরে সরকারের 5 বছর যত রকমের মধু খাওয়া যায় সব মধু খেয়ে 111 আসার পরে বললো জামাত একা, বিএনপি একা দুর্নীতিবাজ, আমরা ভালো। 5 বছর তারা একটা শব্দ উচ্চারণ করেনি যে বিএনপি দুর্নীতিবাজ বা খারাপ, তোমরা সংশোধন না হলে থাকবো না, গেল 111। এই যে এইভাবে জামাতের রাজনীতির ইতিহাসই হচ্ছে ভুল রাজনীতির ইতিহাস, বাংলাদেশের অভ্যুত্থান থেকে শুরু করে, এবং প্রতারণার ইতিহাস। সেই প্রতারণার ইতিহাসটা মাথায় না রাখার কারণে এনসিপি খুব অল্প সময়ে হোঁচট খেল। আমি একটু নূর আপনার কাছে যেতে চাই, আমার বিরতির আগে আসলে মিনিট দুয়েক আমি সময় পাবো, বিরতির পর আবারও আসবো। নাহিদ ইসলামের এই পুরো স্ট্যাটাসটা আপনি দেখেছেন, এই স্ট্যাটাসটি আপনার মন্তব্যটা একটু শুনতে চাই। সাকিবের মতো প্রথম হচ্ছে যে তারা কোন অ্যাঙ্গেল থেকে স্ট্যাটাস দিয়েছে, কি বোঝাতে চেয়েছে, সেইটা তারা ভালো বলতে পারবে। তবে রতন ভাইয়ের কথা অনুযায়ী আবার আমরাও কিছু ধারণা করতে পারি। এটা ঠিক যে গভর্নমেন্টের শুরু থেকে এই জামাত এবং এনসিপি একটা ভালো কেমিস্ট্রি ছিল, এবং এই দল গঠনে জামাত কিন্তু তার এই যে সংসদ ভবনে এখানে অনুষ্ঠান দিয়েছে, জনবল দিয়ে সহায়তা করেছে, ইভেন সমস্ত প্রোগ্রামই
এই যে জুলাই পদযাত্রা করলো সেখানেও, কারণ এছাড়া তো এনসিপির তো অল্প সময় এত লোক তৈরি হয়নি, কোথায় লোকজন, এখন একটা প্রোগ্রাম করলে ওই প্রেজেন্সটা কিন্তু করতে পারবে না। এবং ছাত্র শিবির বা জামাত কিছুটা দূরত্ব মেনটেন করাই কিন্তু এই যে ডাকসু রাকসু চাকসু নির্বাচনে এই ধরেন এত অল্প সময়ের মধ্যে এইরকম একটা অভ্যুত্থানের লিডিং বলা চলে নেতৃবৃন্দ, তাদের সংগঠন, তাদের ছাত্র সংগঠন কোথাও কিন্তু এইভাবে উল্লেখযোগ্য একটা পদে জয়লাভ করে নেই। কারণ হচ্ছে তাদের সমর্থন বা শক্তিটা ছিল ছাত্র শিবির বা জামাতের জায়গাটা, সেই জায়গা থেকে অনেক দিনের বোঝাপড়া কেমিস্ট্রি, এখন যেটা মাহফুজ বলেছিল যে আপনার প্রশাসন আমলাতন্ত্র সব জায়গায় বিএনপি জামাতের একটা ভাগ বাটোয়ারা। তো জামাত তো ধরেন বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, তারা এখনো যেভাবে একটা বড় দল একেবারে তৃণমূল পর্যন্ত সুসংগঠিত, তারা যেভাবে যে জায়গায় অ্যাক্সেসটা পাবে জামাত তো এটা পাবে না। তো ওইটা পাওয়ার জন্য জামাত তাদের দলীয় অ্যাডভান্টেজ প্লাস এনসিপিকেও ব্যবহার করছে। এখন ধরেন তাদের হিসাব নিকাশ মেলে নাই, এখন ভিন্ন পজিশনে আছে, বিশেষ করে জুলাই সনদকে কেন্দ্র করে তারা একটা একই জায়গায় থাকতে চেয়েছিল, আমাদেরকেও আমাদের সাথে আলাপ আলোচনা করেছিল। কিন্তু আমরা সবসময় একটা কথা বলেছি যে বাংলাদেশে এই জুলাই সনদকে কেন্দ্র করে এখন যদি নতুন বিভাজন বা সংকট তৈরি হয় সেটা দেশকে আরেকটা বিপর্যয়ের দিকে নিয়ে যাবে। কিন্তু এনিহাও আমাদেরকে ঐক্যমতে পৌঁছাতে হবে। কারণ সাকিব ভাই এসে সাকিব ভাই আমরা বিহাইন্ড দ্য সিন বিভিন্নভাবে সমঝোতা করার, এক জায়গায় আনার, দাবি দেওয়া মানার পেছন থেকে অনেক কাজ করেছি। ঐক্যমত কমিশনের চেয়ে আমরা ঐক্য আসার জায়গায় অনেক কাজ করেছি। তো এই যে একটা ঐতিহাসিক আপনার সনদ একটা স্বাক্ষরিত হয়েছে, সে ডিভিশন থাকবেই, মতভেদ থাকবে। ভাই যেটা বলেছে নোট অফ ডিসেন্ট, এইখানে ধরেন 31টা দল জোট আলাপ আলোচনা করার পরে 2টা দল কিংবা 3টা দল কিংবা একটা দল যদি একটা বিষয়ে নোট অফ ডিসেন্ট দেয়, মেজরিটির কারণে এটা পাস, শুধু ওই নোট অফ ডিসেন্টটার তখন আমি মনে করি ফ্যাক্টর হয় না। সেইখানে এই জুলাই সনদে স্বাক্ষর না করাটা এটা হতে পারে তারা আলোচনায় থাকার জন্য একটা ভূমিকা নিয়েছে, আর তারা চেয়েছিল জামাত সেখানে থাকতে। তো জামাত তো একটা পরিপক্ক দল, জামাত তো তাদের দিকে হাঁটবে না। জামাত সাকিব ভাই, বিরতির আগে আপনি আলোচনা করছিলেন জুলাই সনদের কিছু বিষয় নিয়ে, এই যে পিয়ার নিয়ে যে আন্দোলনটা, এই আন্দোলনটাকে আসলে যৌক্তিক হচ্ছে? কারণ আমরা তো নিম্নকক্ষে পিয়ার নিয়ে আলোচনা আসলে সুযোগ কি এখন রয়েছে? দেখুন, এই যে একটা কথা নাহিদের দিক থেকে এসছে যে এটা কি আসলে একটা দর কষাকষি ছিল কিনা। এখন দর কষাকষি তো আপনি অনেক বিষয়ে করতে পারেন, তাই না? একটা দর কষাকষি বোঝা যাচ্ছিল যে নিম্নকক্ষে পিয়ারের দাবি করে উচ্চকক্ষে পিয়ারটা আদায় করা, এটা একটা কেউ মানে ডাইরেক্টলি বলতে পারবে। এখন প্রশ্নটা হচ্ছে যে যদি আপনি ঠিকঠাক মতো মনোযোগ দেন, একটা ইউনিটারি সিস্টেম মানে যেখানে প্রাদেশিক ব্যবস্থা আছে সেখানে এমনিতে উচ্চকক্ষ তৈরি হয়, কারণ প্রাদেশিক ব্যবস্থা ওই প্রাদেশিক প্রতিনিধিত্বের জন্য একটা উচ্চকক্ষ কিংবা আরেকটা সভার দরকার পড়ে। কিন্তু একটা ইউনিটারি সিস্টেমে যখন আপনি মানে এককেন্দ্রিক ব্যবস্থার মধ্যে আপনার নিম্নকক্ষ আছে, সেখানে যখন আপনি উচ্চকক্ষ তৈরি করেন তখন আসলে পিয়ার ব্যাপারটা উচ্চকক্ষে যেতে পারে। নিম্নকক্ষে পিয়ার হলে যা হতো ওটাকে ভেঙে আপনি উচ্চকক্ষে করছেন, ফলে উচ্চকক্ষে পিয়ার হয়ে গেলে এবং আপনি উচ্চকক্ষ মেনে নিলে নিম্নকক্ষে পিয়ারের দাবিটা আর প্রাসঙ্গিক না। সেই কারণে আপনি যখন উচ্চকক্ষ মেনে নিছেন এবং উচ্চকক্ষে পিয়ার দাবি করছেন, তখন সেই নিম্নকক্ষে পিয়ার দাবিটা খুবই মানে একটা মানে কি বলে যে এইটা খুব কনফিউজিং, এটা একটা বলা চলে যৌক্তিকভাবে এটা দাঁড়ায় না। সেই জায়গা থেকে জামাত ইসলামী, যেটা আবার এজেন্ডাও না মানে ঐকমত্য কমিশনের, তখন যারা এই নিম্নকক্ষে হঠাৎ করে পিয়ারের দাবিতে তারা আসলে চলে যান, উচ্চকক্ষ দ্বিকক্ষবিষ্ট পার্লামেন্টের মেনে নিয়ে, তখন পুরো আন্দোলনটা আসলে কিসের জন্য হচ্ছে সেটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়। একদিকে তো আলোচনায় আছেন আপনি, আবার বেরিয়ে আলোচনা আন্দোলন কেউ করতে পারে, কিন্তু আপনি আসলে জনমত তৈরি করছেন দর কষাকষির জন্য কিনা সেই প্রসঙ্গটা আসলে আসতে পারে। এখন মুশকিল হচ্ছে যে এনসিপি যে বক্তব্য রাখছে সেখানে এটা ঠিক হতে পারে যে নাহিদের এই বক্তব্য, যেটা অনেকেই মনে করছেন যে হ্যাঁ জামাতের সাথে তাদের যে সম্পর্কের ব্যাপারটি জনমনে আলোচনা হয়েছে, সেটা একটা তাদের স্পষ্ট পার্থক্য তৈরি করার জন্য তারা এই পজিশনটা তারা জানিয়েছেন। অথবা এটাও হতে পারে যে আসলে তারা ভেবেছিলেন যে এই মানে স্বাক্ষর না করার বিষয়ে তাদের যে এখনকার অবস্থান, তারা যে দাবিগুলো করছেন সেটার সাথে জামাত তাদের সাথে সহায়তা করবে, সেটা না করার কারণেও তারা এটা করতে পারেন। কিন্তু দেখুন, আমি বরং অন্য জায়গায় যাব। আমি আবার শুরুতে কেন এই কথাগুলো বলেছিলাম যে বিপ্লবী পথে যদি আপনি যান তখন আপনাকে সংবিধান স্থগিত করতে হয়। এখন আপনি এইরকম সময়ে এসে যদি একটা বিপ্লবী প্রস্তাবনা করেন যে হ্যাঁ সংবিধান স্থগিত করার মতো অবস্থার সৃষ্টি করতে হবে, তাহলে কিন্তু এই পর্যায়ে এটা কি ঐকমত্য হবে না, কিন্তু এটা গ্রহণ করার মতো জায়গাতে নাই। তাহলে এই বাস্তবতাটা তৈরি করার কিন্তু, যেমন জামাত ইসলামের প্রথম প্রস্তাবে আমরা যেটা বলেছিলাম যে আপনারা যে এই যে কনস্টিটিউশনাল অর্ডার, প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার প্রস্তাব করছেন, এটা তো প্র্যাকটিক্যালি আসলে
বর্তমান সংবিধানের কে প্রায় স্থগিত করে ফেলে। তার মানে আপনি একটা রেভলিউশনারি ডিক্রি জারির জন্য বলছেন। এই বিপ্লবী ডিক্রি জারির বাস্তবতাটা কিন্তু না। এটা আপনি 5 তারিখে মানে যদি সবাই ঐক্যমত হতো করতেন, কিন্তু সেটা এই মুহূর্তে এসে যে রিয়ালিটিতে আমরা আছি সেখানে এই ধরনের একটি প্রস্তাব নিয়ে আসা, তাহলে এটা মানে একটা বড় ধরনের সংকটের জন্ম দিবে, এমনকি নির্বাচনী আদৌ হবে কিনা সেই আশঙ্কা সৃষ্টি করতে পারে। ফলে জামাত ইসলামী কিন্তু ওই জায়গা থেকে সরে এসেছিল এবং তারা দুটো বিষয় এসেছিল যে হ্যাঁ গণভোটের মধ্যে দিয়ে সমাধান হবে, যেটা তাদের দ্বিতীয় প্রস্তাব ছিল, এবং আমরা আগামী সংসদকে কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিব, যা আগে বললাম। এমনকি সর্বশেষ বক্তব্যে হামিদুর রহমান আজাদ সাহেব তিনি কিন্তু এই জায়গাটা পরিষ্কার করেছিলেন যে হ্যাঁ ভিন্নমতের মীমাংসা ওই প্যাকেজে হবে, প্যাকেজের মধ্যে দিয়ে হ্যানা হবে এবং ভিন্নমতের মীমাংসা জাতীয় নির্বাচনে হবে। ফলে যেটা একটু আগে রতন ভাই বললেন যে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা, এটা কিন্তু আসলে ভিন্নমতের মীমাংসা করে ফেলে না। আমি আবার শেষ করি, আবার বলি, যখন আর আসেন নোট অফ ডিসেন্টটা মানে কি, আপনার এখানে ওই লেখা আছে ধরুন 84-80 মানে পয়েন্ট, এই পয়েন্টগুলো আপনার যতগুলো পয়েন্ট লেখা আছে, যেখানে যেখানে নোট অফ ডিসেন্ট আছে সেখানে কিন্তু নোট অফ ডিসেন্ট লেখা আছে কারা কেন দিয়েছে, এবং এটা বাস্তবায়নের পদ্ধতিটা কিন্তু ওইটাই যে জাতীয় নির্বাচনে আপনার যে ইয়ার জায়গাটা হবে সংখ্যাগরিষ্ঠতা প্রাপ্তির মধ্যে দিয়ে। এখন ওইটা যখন থাকে আপনি তখন আর পূর্ণাঙ্গ বাস্তবায়ন বলতে বোঝায় ওই নোট অফ ডিসেন্টের বাস্তবায়ন ওইভাবেই, পূর্ণাঙ্গ বাস্তবায়ন বলতে বোঝায় না যে আপনার নোট অফ ডিসেন্ট জিনিসটা নাই। এখন এনসিপির সর্বশেষ দাবির মধ্যে এই জিনিসটা কিন্তু আছে যে যদি আপনি ভিন্নমতের ক্ষেত্রে মানে গণভোটে যদি হ্যাঁ হয়ে যায় তাহলে ভিন্নমত বলে আর কি না বলে আর কিছু থাকছে না, মানে ইট ইজ এভরিথিং ইজ বিং অ্যাকসেপ্টেড। তার মানে ভিন্নমতটা আসলে অকার্যকর হয়ে যাচ্ছে, নোট অফ ডিসেন্ট অকার্যকর হয়ে যাচ্ছে গণভোটের মধ্যে দিয়ে। এটা তো হওয়ার কথা না, গণভোট দিয়ে তো আপনি ভিন্নমত মীমাংসা করতে পারেন না, সেইটার বিষয়ে কোনো ঐকমত্য হয় নাই। আর এখানে পার্লামেন্ট ছাড়া সংবিধানের প্রশ্ন ফয়সালা করার ব্যাপারেও কোনো ঐকমত্য হয় নাই। কাজেই ঐকমত্যের যে জায়গাটা ছিল যে পার্লামেন্টই সংবিধানের ফয়সালা করবে এবং আমরা পার্লামেন্টকে সেই ক্ষমতা দিব গণভোটের মাধ্যমে, গণভোটের মাধ্যমে এটা আমরা অনুমোদন করব। ফলে ইভেন পূর্ণাঙ্গ বাস্তবায়ন করলেও ভিন্নমতের মীমাংসা হচ্ছে না। 1, 2 হচ্ছে যে আপনি যার ফলে আমি যেটা দেখতে পাচ্ছি আমরা সেটা হচ্ছে যে জামাত ইসলামের প্রাথমিক প্রস্তাবের জায়গাতে সাথে এনসিপির এখনকার প্রস্তাবের জায়গার একটা প্রশ্নে মানে মিল আছে। এখন যতই দূরত্ব তৈরি হোক রাজনৈতিকভাবে আমরা যে আলোচনাটা সবসময় করেছি যে দেখুন আমরা মাঝের যে পথটাতে এসছি, বিপ্লবী পূর্ণাঙ্গ বিপ্লবী পথ না, আবার একেবারে পূর্ণাঙ্গ সাংবিধানিক পথ না, মাঝামাঝি যেখানে এই বিশেষ বাস্তবতাকে আমরা অনুমোদন করছি আবার সংবিধানকে আপনি সাথে রাখছেন। এই বিশেষ বাস্তবতার এবং এই সংবিধানকে সাথে রেখে বিপ্লবী আকাঙ্ক্ষার সর্বোচ্চটা যতটা আমরা অর্জন করতে পারি সেটাই আমাদের অর্জন করার পথে যাওয়া দরকার। এবং যা যা আপনি অর্জন করতে চাচ্ছেন তার অধিকাংশ আপনি অর্জন করতে এর মধ্যে পারছেন। যেটা আপনি পারছেন না, হ্যাঁ কিছু কিছু বিষয় এখনো নোট অফ ডিসেন্ট আছে। খুব ভালো হতো বিএনপি যদি উচ্চকক্ষে পিআর মেনে নিত। তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে 3টা পদ্ধতির মাঝখানে যে একটা র্যাঙ্ক চয়েস পদ্ধতি আছে সেটা যদি আমরা একমতে আসতে পারতাম তাহলে অনেকগুলো প্রশ্নের নোট অফ ডিসেন্ট কিন্তু অতিশয় ক্ষুদ্র। সেক্ষেত্রে আমাদের আর এই নোট অফ ডিসেন্ট ব্যাপারটাই আসলে হয়তো প্রয়োজন পড়তো না। আমি রতন ভাই আপনার কাছে একটু জানতে চাই যে এই যে জুলাই সনদের ব্যাপারে রাজনৈতিক বিষয়গুলো আসলে প্রাধান্য পাচ্ছে, কিন্তু আমরা তো দেখলাম শিক্ষা নিয়ে একটা কমিশন হয়েছিল, স্বাস্থ্য নিয়ে হয়েছিল, নারীদের নিয়ে হয়েছিল, শ্রম খাত নিয়ে হয়েছিল। এই বিষয়গুলোর ব্যাপারে কি খুব বেশি সুফল আমরা দেখতে পেলাম? প্রান্তিক মানুষ আসলে জুলাই সনদ কি পাবে? প্রথমত শিক্ষা নিয়ে কোনো কমিশন হয়নি, 1। 2 নম্বর যে জুলাই কমিশন ঐক্যমত্য কমিশন 6টা কমিশনের বিষয় নিয়ে আলোচনা করার কথা ছিল, পরে সেখান থেকে পুলিশ কমিশনকে আবার সরিয়ে দেওয়া হয়েছে। তার মানে আলোচনা ছিল 5টা সংস্কার কমিশনের সুপারিশ। কিন্তু শেষ পর্যন্ত কেন্দ্রীভূত হয়েছিল যে বর্তমান রাষ্ট্রটা কীরকম জায়গায় আছে এবং ভবিষ্যতে কোথায় যাব এই নিয়ে আলোচনায়। ফলে আলোচনাটা কেন্দ্রীভূত হলো কয়েকটা জায়গায় এবং কয়েকটা বিষয় সম্পূর্ণভাবে আলাদা হয়ে গেল। আচ্ছা, বাংলাদেশের যদি রাজনীতির কথা ভাবি, অর্থনীতির কথা ভাবি, ভবিষ্যতের কথা ভাবি, কৃষকদেরকে বাদ দিয়ে সেটা ভাবা যাবে? তো কৃষি নিয়ে কোনো আলোচনা এখানে আছে? আচ্ছা, বাংলাদেশের উৎপাদন, জিডিপি, মাথাপিছু আয় সব আমরা বড় বড় অঙ্কে ফিগারে বলি, শ্রমিকদের বাদ দিয়ে সেটা হবে? এই পুরো আলোচনার মধ্যে শ্রমিকদের বিষয় কিছু আছে? নাই। আচ্ছা, বাংলাদেশের ভবিষ্যৎ যদি ভাবি তাহলে আমাদের দুটো জিনিস ভাবতে হবে, শিক্ষা এবং স্বাস্থ্য। তা শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে কী কথাটা এখানে আছে? নাই। এমনকি নারী বিষয়ক একটা কমিশন হয়েছিল, সেই কমিশনের সুপারিশ আলোর মুখ দেখার আগেই সেটাকে অন্ধকারে ঢুকিয়ে দেওয়ার যে চেষ্টাটা ছিল সেগুলো আমরা এখানে দেখি নাই। ফলে আমরা ধরে নিয়েছি যে এটা আলোচনা হবে মূলত রাজনৈতিক, এবং এটা রাজনৈতিক দলসমূহের ঐক্যমত্য কমিশন। এটা কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশনের পরিবর্তে এইভাবে বললেই ভালো হতো।
আর রাজনৈতিক দলগুলোর একমত হওয়া তো অনেক বিষয়ে ভিন্নতা আছে। যেমন ধরুন স্বাধীনতার প্রশ্নে সবার মত একরকম নয়, ফলে এখানে একমত হতে পারে না। ফলে আমরা এখন বললাম যে আমরা যখন বলছি বাংলাদেশের ভবিষ্যৎ বা বাংলাদেশের ভবিষ্যৎ করণীয়, তখন প্রথমে স্বীকার করে নিচ্ছে বাংলাদেশটা আউট অফ দ্য ব্লু আসে নাই, আসমান থেকে পড়ে নাই, আকস্মিক হয় নাই, তার একটা ইতিহাস আছে গড়ে ওঠার। সেখানে কি আকাঙ্ক্ষা ছিল, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের প্রশ্ন আসছিল। তো সেগুলোকে যদি আমি ইতিহাস যদি আলোচনা করি, যদি ঐক্যমত্য কমিশন ইতিহাস আলোচনা করতে তাহলে ইতিহাসকে আলোচনা করতে হবে। কারণ ইতিহাস আলোচনা করতে গিয়ে ইতিহাসের কিছু জিনিস আবার বাদ দিয়ে দিচ্ছি। এটা নিয়ে একটা ডিবেট, ইতিহাসের কোন অংশটা বাদ দিতে চাই আর কোন অংশটাকে এখানে গুরুত্বপূর্ণ করে তুলতে চাই। ফলে ঐক্যমত্য কমিশন শুরুতেই কিন্তু একটা বিরোধ সৃষ্টির কমিশনে রূপান্তরিত হয়ে গেল। ফলে আমরা মনে করলাম যে ঠিক আছে, আলোচনা তো হতেই পারে, রাজনৈতিক দল যখন একসঙ্গে বসবে রাজনৈতিক আলোচনা তো হবেই। তাহলে সবচেয়ে ভালো কি হতে পারতো, যে বিষয়গুলোতে একমত হয়েছি সেইগুলো নিয়ে কমিশনের সুপারিশটা হোক। যেমন নির্বাচনের পদ্ধতিটা কি হবে, তত্ত্বাবধায়ক সরকার নেওয়া হবে, একমত। বলা হচ্ছে অভ্যুত্থানকে আইনি স্বীকৃতি দিতে হবে, সাংবিধানিক কন্টিনিউটি রক্ষা করতে হবে, ফলে সংবিধানের 7 ক এবং খ বাতিল করতে হবে, একমত। আচ্ছা, তারপরে কি যে কোনো একজন প্রধানমন্ত্রী যে তার সময়সীমা 10 বছরের বেশি হবে না, বিএনপি আপত্তি সত্ত্বেও এটা মেনে নিল, ঠিক আছে, একমত। তাহলে যদি এরকম হতো সুপারিশে আমরা যে বিষয়গুলোতে একমত হয়েছি সেগুলোকে উপস্থাপন করা, তাহলে এখানে যেখানে আমার চূড়ান্ত দ্বিমত আছে, যেখানে আমার নোট অফ ডিসেন্ট আছে, সব মিলিয়ে তাহলে প্যাকেজ হবে কেন? তাহলে ঐক্যমত কমিশন এই 7 মাস এই কাজ করার কি মানে থাকলো? এগুলো একটা দিক। তারপরে বলছে যে এর উপরে কিন্তু কোনো প্রশ্ন তোলা যাবে না, এটা নিয়ে আদালতে যাওয়া যাবে না। আচ্ছা, ভবিষ্যতে যে জটিলতা হবে, কিংবা এখনই 1 বছরের মধ্যে আমাদের অভ্যুত্থানের প্রত্যাশাগুলো কীভাবে ফ্যাকাশে হয়ে গেছে, বিবর্ণ হয়ে গেছে, রক্তশূন্য হয়ে গেছে, এরকম বলছি। তো রক্তশূন্য তো এমনি এমনি হয় না, কেউ না কেউ রক্ত ছাক করে নিয়েছে। তো সেই ক্ষেত্রে নানা ধরনের কথাবার্তা আছে। মানুষের মধ্যে যে প্রত্যাশাটা মার খেলো, কেন মার খেলো, এগুলো নিয়ে যদি কথা থাকে, তারপরেও যদি আমরা বলি যে হ্যাঁ এই একটা কমিশন করেছি, কমিশনের যে আলোচনাগুলো করেছি এটা নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না, তার মানে কি আমি আতঙ্কে আছি যে প্রশ্ন তুললে বিপদে পড়ে যাব? অথবা আমি আমার বর্তমানের কাজ এইটা দিয়ে আমি ভবিষ্যতের দরজা বন্ধ করে দিতে চাই? আচ্ছা, যদি প্রশ্ন তোলা যাবে না এরকম লিখি, কি মানে থাকবে? শেখ হাসিনা বলেছিল না, শেখ হাসিনা এবং তার পরিবার পোষ্যদের সুরক্ষা আইন, সেই সুরক্ষা আইন কি তাকে সুরক্ষা দিতে পেরেছে? এই জায়গাটা আমি ফলে আমরা এই জন্য বলছি কনসেনসাসটা খুব গুরুত্বপূর্ণ, কালচারটা গুরুত্বপূর্ণ, কন্টিনিউটিটা গুরুত্বপূর্ণ। কনসেনসাস তৈরি করার জন্য আলোচনা করেছি, আর কালচারটা থাকতে হবে গণতান্ত্রিক, এবং আমরা যে আলোচনা করলাম সেটা যেন কন্টিনিউ করে পরবর্তী নির্বাচনের পরে। মানে শান্ত ভাই, এই যে আদালত